নমস্কার বন্ধুরা, দ্য স্টোরি টেলার অয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্য স্টোরি টেলার অয়নে আমি নিয়ে আসছি বিভিন্ন ঔপন্যাসিকের উপন্যাসসমূহ। তার মধ্যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চৈত্রহীন উপন্যাস, হুমায়ুন আহমেদ রচিত আজ হিমুর বিয়ে উপন্যাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাস, শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাস। এই সকল উপন্যাসগুলি প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে রয়েছে। শ্রোতা বন্ধুদের অনুরোধ রইল সেই সমস্ত উপন্যাসগুলিকে একবার শোনবার জন্য এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাসের ষোড়শ পরিচ্ছেদ তথা রমণীর মন। স্কন্ধাবার তখনও জাগে নাই। পূর্ব দিকে পর্বতরেখা আকাশের গায়ে পরিস্ফুট হইতে আরম্ভ করিয়াছি। চিত্রক ও গুলিক বর্মা 100 সশস্ত্র অশ্বারোহী লইয়া যাত্রা করিল। চতুর্দিকের সুবিপুল নিস্তব্ধতার মধ্যে অশ্বের ক্ষুরধ্বনি ও অস্ত্রের ঝনৎকার অতি ক্ষীণ শুনাইল। স্কন্দের অধিকৃত এই উপত্যকা হইতে নির্গমনের একটি পথ উত্তর দিকে ও 2 গিরিশ্রেণীর মধ্যস্থলে প্রণালীর ন্যায় সংকীর্ণ সংকট পথ। এই সংকট প্রায় 2 ক্রোশ দূর পর্যন্ত 100 সতর্ক প্রহরীর দ্বারা রক্ষিত। পাছে শত্রু অতর্কিতে স্কন্ধাবার আক্রমণ করে, তাই দিবারাত্র প্রহরার ব্যবস্থা। গুলিক বর্মা ও চিত্রক এই সংকট মার্গ দিয়া চলিল। প্রহরীরা সংবাদ জানিত, তাহারা নিঃশব্দে পথ ছাড়িয়া দিল। ক্রমে সূর্য উঠিল, বেলা বাড়িতে লাগিল। সংকট কখনো প্রশস্ত হইতেছে, আবার শীর্ণ হইতেছে, কদাচ বক্র হইয়া অন্য উপত্যকায় মিশিতেছে। মাঝে মাঝে স্কন্দের গুপ্তচরেরা প্রচ্ছন্ন গুল্ম রচনা করিয়া অবস্থান করিতেছে। তাহাদের নিকট পথের সন্ধান জানিয়া লইয়া গুলিক বর্মার দল অগ্রসর হইল। গুলিক ও চিত্রকের অশ্ব অগ্রে চলিয়াছে, পশ্চাতে শত যোদ্ধা। গুলিক স্বভাবত একটু বহুভাষী। এক রাত্রির পরিচয়ে চিত্রকের প্রতি তাহার সদ্ভাব জন্মিয়াছে। দুজনেই সমপদস্থ, সমবয়স্ক এবং যুদ্ধজীবী। গুলিক নানাবিধ প্রগল্ভ জল্পনা করিতে করিতে যাইতেছে। কোন রাজ্যের যোদ্ধারা কেমন যুদ্ধ করে, কোন দেশের যুবতীদের কিরূপ প্রণয় রীতি, আপন অভিজ্ঞতা হইতে এই সকল কাহিনী শুনাইতে শুনাইতে ধূমকেতুর ন্যায় গুম্ফ আমর্ষণ করিয়া অট্টহাস করিতে করিতে চলিয়াছি। গুলিকের সরল চিত্তে যুদ্ধ ও যুবতী ভিন্ন অন্য কোনো চিন্তার স্থান নাই। চিত্রক গুলিকের কথা শুনিতেছে, তাহার সহিত কণ্ঠ মিলাইয়া উচ্চ হাস্য করিতেছে, কদাচিৎ নিজেও 2-1টি সরস কাহিনী শুনাইতেছে, কিন্তু তাহার হৃদয়ের মর্মস্থলে একটি ভাবনা লুতা কীটের ন্যায় নিভৃতে জাল বুনিতেছে। রট্টা মন বলিতেছে, রট্টা আর তাহার হইবে না। বিদ্যুৎ শিখার মতো অকস্মাৎ সে তাহার অন্তরে আসিয়াছিল, আবার বিদ্যুৎ শিখার মতোই অন্তর্হিত হইল। শুধু তাহার শূন্য অন্তর্লোকের অন্ধকার বাড়াইয়া দিয়া গেল। কাল রাত্রে সে বলিয়াছিল, ইহাতে ভালোই হইবে। স্কন্দগুপ্ত রট্টার প্রতি আসক্ত হইয়াছেন, ইহাতে ভালোই হইবে। কাহার ভালো হইবে? কিন্তু রট্টার দোষ নাই। নব যৌবনের স্বভাববশে সে চিত্রকের প্রতি আকৃষ্ট হইয়াছিল। 2 দিনের নিত্য সাহচর্য প্রীতির সৃজন করিয়াছিল। রাত্রে গুহার অন্ধকারে ভয় ব্যাকুল চিত্তে রট্টা যে কথা বলিয়াছিল, যেরূপ ব্যবহার করিয়াছিল তাহার প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করা যায় না। ক্ষণিকের আবেগ বিহ্বলতাকে স্থায়ী মনোভাব মনে করা অন্যায়। রমণীর মন কোমল ও তরল, অল্প তাপে উচ্ছ্বসিত হইয়া উঠে। এই সময় চিত্রক গুলিকের কণ্ঠস্বর শুনিতে পাইল। গুলিক একটি গল্প শেষ করিয়া বলিতেছে, বন্ধু চিত্রক বর্মা, নারী যতক্ষণ তোমার বাহু মধ্যে আবদ্ধ থাকে ততক্ষণ তোমার। বাহু মুক্ত হইলে আর কেহ নয়। অনেক দেশের অনেক নারী দেখিলাম, সকলে সমান, কোনো প্রভেদ নাই। চিত্রক হাসিয়া বলিল,
আমারও তাহাই অভিজ্ঞতা। গুলিক আবার নতুন কাহিনী আরম্ভ করিল। না, চিত্রক রথটাকে মন্দ ভাবিবে না। রথটা রাজকন্যা স্কন্দকে দেখিয়া সে যদি মনে মনে তাহার অনুরাগিণী হইয়া থাকে, ইহাতে বিচিত্র কি? স্কন্দের অনুরাগের যোগ্য পাত্র আর্যাবর্তে আর কে আছে? ইহাতে ভালোই হইবে। মণিকাঞ্চন যোগ হইবে। জল নিম্নে অবতরণ করে, অগ্নির স্ফুলিঙ্গ ঊর্ধ্বে উচ্ছ্রিত হয়। রথটা অগ্নির স্ফুলিঙ্গ। এত রূপ এত গুণ কি সাধারণ মানুষের ভোগ্য হইতে পারে? কিন্তু চিত্রকের এখন কি হইবে? 7 দিনের মধ্যে তাহার জীবন সম্পূর্ণ ওলটপালট হইয়া গিয়াছে। 7 দিন আগে সে যে মানুষ ছিল, এখন আর সে মানুষ নাই। সে রাজপুত্র, কিন্তু নিঃস্ব অজ্ঞাত রাজপুত্র। যতদিন সে নিজেকে সামান্য সৈনিক বলিয়া জানিত, ততদিন তাহার চরিত্র অন্যরূপ ছিল। আর কি সে সামান্য সৈনিক সাজিয়া যুদ্ধ করিতে পারিবে? তবে তাহার কি দশা হইবে? কি লইয়া সে জীবন কাটাইবে? লক্ষ্যহীন নিরালম্ব জীবন, যে আশাতীত আকাঙ্ক্ষার বস্তু অনাহুত তাহার হৃদয়ের উপকূলে আসিয়া দাঁড়াইয়াছিল। প্রবলতর স্রোতের টানে সে দূরে ভাসিয়া যাইতেছে। এখন সে কি করিবে? তাহার জীবনে আর কিছু অবশিষ্ট আছে কি? গুলিক বর্মার হাস্যকণ্ঠকিত কণ্ঠস্বর চিত্রকের কর্ণে স্পষ্ট হইয়া উঠিল। গুলিক বলিতেছে, 3 বৎসর পরে সেই শত্রুর সাক্ষাৎ পাইলাম। বন্ধু, ভাবিয়া দেখ, পুরাতন শত্রুকে তরবারির অগ্রে পাওয়ার সমান আনন্দ আর আছে কি? চিত্রক বলিল, না, এমন আনন্দ আর নাই। গুলিক বলিল, সেদিন শত্রুর রক্তে তরবারির তর্পণ করিয়াছিলাম। সে কথা স্মরণ করিলে আজিও আমার হৃদয় হর্ষোৎফুল্ল হয়। ইহার তুলনায় রমণীর আলিঙ্গনও তুচ্ছ। চিত্রকের মনে পড়িয়া গেল যে পুরাতন শত্রুর উপর প্রতিহিংসা সাধন, এই কার্যটি বাকি আছে। যে তাহার পিতাকে হত্যা করিয়াছিল, তাহাকে বধ করিয়া ক্ষত্রিয়ের কর্তব্য পালন এখনও বাকি আছে। নিয়তি কুটিল পথে তাহাকে সেই দিকেই লইয়া যাইতেছে। রট্ট ধর্মাদিত্যকে হত্যা করিয়া সে পিতৃঋণ মুক্ত হইবে। তারপর কি হইবে ভাবিবার প্রয়োজন নাই। সকল পথের শেষেই তো মৃত্যু। চিত্রক চষ্টনদুর্গের অভিমুখে চলুক, আমরা স্কন্দের শিবিরে ফিরিয়া যাই। প্রাতঃকালে স্কন্দ বহিঃকক্ষে আসিয়া বসিলে পিপ্পলি মিশ্র তাহাকে স্বস্তিবাচন করিয়া বলিলেন, বয়স্য, কাল রাত্রে বড় বিপদ গিয়াছে। স্কন্দ অন্যমনস্ক ছিলেন, বলিলেন, বিপদ? পিপ্পলি বলিলেন, শত্রু আমাদের সন্ধান পাইয়াছে। বয়স্য, এ স্থান আর নিরাপদ নয়। স্কন্দ তাহার বয়স্যকে চিনিতেন, তাই উদ্বিগ্ন হইলেন না। জিজ্ঞাসা করিলেন, কাল রাত্রে কি ঘটিয়াছিল? পিপ্পলি বলিলেন, কাল পরম সুখে নিদ্রা গিয়াছিলাম। মধ্যরাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া গেল। অনুভব করিলাম মেরুদণ্ডের অধোভাগে কি কিলবিল করিতেছি। ভারী আনন্দ হইল। বুঝিলাম কুলকুণ্ডলিনী জাগিতেছেন। জপ তপ ধ্যান ধারণার অধিক করি না বটে, কিন্তু গোত্রফল কোথায় যাইবে? অতঃপর সহসা অনুভব করিলাম কুণ্ডলিনী আমাকে দংশন করিতেছে। দারুণ জ্বালা। দ্রুত উঠিয়া অনুসন্ধান করিলাম। কি বলিব, বয়স্য কুণ্ডলিনী নয়, পরম ঘোর কাষ্ঠ পিপীলিকা। তদবধি আর ঘুমাইতে পারি নাই। স্কন্দ ঈষৎ বিমনাভাবে বলিলেন, কাল আমিও ঘুমাইতে পারি নাই। পিপ্পলি বলিলেন, তোমারও কাষ্ঠ পিপীলিকা? স্কন্দ উত্তর দিলেন না, মনে মনে বলিলেন, প্রায়। এই সময় বলাধিকৃত ও কয়েকজন সেনাপতি আসিয়া উপস্থিত হইলেন। তখন যুদ্ধ সংক্রান্ত মন্ত্রণা আরম্ভ হইল। শত্রুপক্ষ সম্বন্ধে যে সকল সংবাদ সংগৃহীত হইয়াছিল, তাহা লইয়া বাগ্বিতণ্ডা তর্কবিচার চলিল। পরিশেষে স্থির হইল, শত্রুর অভিপ্রায় যতক্ষণ না স্পষ্ট হইতেছে, ততক্ষণ তাহাদের আক্রমণ করা হইবে না। শত্রু যদি আক্রমণ করে, তখন তাহাদের প্রতিরোধ করা হইবে। বর্তমানে স্কন্দের
স্কন্ধাভার এই উপত্যকাতেই থাকিবে, স্থান পরিবর্তনের প্রয়োজন নাই। এখান হইতে শত্রু যে পথেই যাক তাহার উপর দৃষ্টি রাখা চলিবে। মন্ত্রণা সমাপ্ত হইতে দ্বিপ্রহর হইল। আহার আদি সম্পন্ন করিয়া স্কন্দ বিশ্রাম গ্রহণ করিলেন। লহরী আজ রট্টার সেবায় নিযুক্ত ছিল, এজন্য ভৃত্য স্কন্দকে ব্যজন করিল। বিশ্রামান্তে স্কন্দ গাত্রোত্থান করিলে লহরী আসিয়া বলিল, কুমার ভট্টারিকা রট্টা যশোধরা আসিতেছেন। রট্টা আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। সর্বাঙ্গে স্বর্ণভূষা ঝলমল করিতেছে, পরিধানে জবা পুষ্পের ন্যায় রক্তবর্ণ চিনপট্ট, সীমান্তে মুক্তা ফলের ললাম। লহরী অতি যত্নে কবরী বাঁধিয়া দিয়াছে। রাজা মুগ্ধ বিস্ফারিত নেত্রে এই কন্দর্প বিজয়িনী মূর্তির পানে চাহিয়া রহিলেন। ক্ষণেকের জন্য নিজ অন্তরের দিকে দৃষ্টি ফিরাইলেন। ভাবিলেন, জীবন ভঙ্গুর সুখ চঞ্চল, সারা জীবন যাহা খুঁজিয়া পাই নাই তাহা যখন আপনি কাছে আসিয়াছে তখন আর বিলম্ব করিব না। রট্টা রাজাকে প্রণাম করিয়া গদগদ কণ্ঠে বলিল, দেব, এই সকল উপহারের জন্য আপনাকে ধন্যবাদ দিব কি? বিস্ময়ে আমি হতবাক হইয়াছি। আপনি কি ইন্দ্রজাল জানেন? নারী বর্জিত সৈন্য শিবিরে এই সকল অপূর্ব নূতন বস্ত্র অলঙ্কার কোথায় পাইলেন? স্মিত হাস্য করিয়া স্কন্দ বলিলেন, সুচরিতে চেষ্টা এবং পুরুষকার দ্বারা অপ্রাপ্য বস্তুও লাভ করা যায়। রট্টার নম্রকণ্ঠে বলিল, তাহাই হইবে। আমি নারী, পুরুষকারের শক্তি কি করিয়া বুঝিব? প্রার্থনা করি আপনার সর্বজয়ী পুরুষকার চিরদিন অক্ষয় থাকুক। উপহারের জন্য আমার অন্তরের ধন্যবাদ গ্রহণ করুন আর্য। স্কন্দ বলিলেন, ধন্যবাদের প্রয়োজন নাই। তোমাকে উপহার দিয়া এবং সেই উপহার তোমার অঙ্গে শোভিত দেখিয়া আমি তোমার অপেক্ষা অধিক আনন্দ উপভোগ করিতেছি। স্কন্দের প্রশংসাদীপ্ত নেত্রতলে রট্টা সলজ্জ নতমুখে রহিল। স্কন্দ তখন বলিলেন, যুদ্ধের চিন্তায় সর্বদা মগ্ন আছি, তোমার চিত্ত বিনোদনের কোনো চেষ্টাই করিতে পারি নাই। এই সৈন্য শিবিরে একাকিনী থাকিয়া তোমার মন নিশ্চয় উচাটন হইয়াছে। এসো পাশা খেলি। খেলিবে? স্মিত মুখ তুলিয়া রট্টা বলিল, খেলিব মহারাজ। স্কন্দের আদেশে লহরী পাশা ক্রীড়ার অক্ষবাট প্রভৃতি আনিয়া পাতিয়া দিল। রট্টা ও স্কন্দ অক্ষবাটের দুই দিকে বসিলেন। রাজা পাশাগুলি দুই হস্তে ঘষিতে ঘষিতে মৃদু হাসিয়া বলিলেন, কি পণ রাখিবে? রট্টা দীনভাবে বলিল, আমার তো এমন কিছু নাই মহারাজ, যাহা আপনার সম্মুখে পণ রাখিতে পারি। স্কন্দ প্রীতকণ্ঠে বলিলেন, উত্তম। পণ এখন উজ্জ্ব থাক, যদি জয়ী হই তখন দাবি করিব। রট্টা বলিল, কিন্তু আর্য, যে পণ আমার সাধ্যাতীত তাহা যদি আপনি আদেশ করেন কি করিয়া দিব? পণ দিতে না পারিলে আমার যে কলঙ্ক হইবে। স্কন্দ বলিলেন, তোমার সাধ্যাতীত পণ চাহিব না, তুমি নিশ্চিন্ত থাক। ভালো মহারাজ, আপনি কি পণ রাখিবেন? তুমি কি পণ চাও? রট্টা বলিল, যদি বলি দণ্ডমুকুট, ছত্রসিংহাসন, মহারাজ পণ রাখিবেন কি? অনুরাগপূর্ণ চক্ষে রট্টার দিকে অবনত হইয়া স্কন্দ গাঢ় স্বরে বলিলেন, এই পণ কি তুমি সত্যই চাও? ক্ষণেক নীরব থাকিয়া রট্টা ধীর স্বরে বলিল, আপনার পণও এখন উজ্জ্ব থাক, যদি জিতিতে পারি তখন চাহিয়া লইব। ভালো বলিয়া স্কন্দ রুদ্ধশ্বাস মোচন করিলেন। অতঃপর অক্ষক্রীড়া আরম্ভ হইল। মহারাজ স্কন্দগুপ্ত নবযুবকের ন্যায় উৎসাহ ও উত্তেজনা লইয়া নানা প্রকার রঙ্গ পরিহাস করিতে করিতে খেলিতে লাগিলেন। রট্টাও হাস্য কৌতুকে যোগ দিয়া পরমানন্দে খেলিতে লাগিল। উভয়ে খেলায় মগ্ন হইয়া গেলেন। এতক্ষণ লহরী ও পিপ্পলি মিশ্র এই কক্ষে উপস্থিত ছিলেন। পিপ্পলি অদূরে বসিয়া খেলা দেখিতেছিলেন। কিছুক্ষণ খেলা চলিবার পর মুখ তুলিয়া দেখিলেন লহরী তাহাকে চোখের ইঙ্গিত করিতেছে। পিপ্পলি মিশ্র ইঙ্গিত বুঝিলেন। তারপর লহরী যখন লঘু পদে কক্ষ হইতে বাহির হইয়া গেল তখন পিপ্পলিও নিঃশব্দে পা টিপিয়া
নিষ্ক্রান্ত হইলেন। রট্টা ও স্কন্দ ভিন্ন কক্ষে, আর কেহ রহিল না। তাহারাও খেলায় এমনই নিমগ্ন হইয়া গিয়াছিলেন যে তাহাদের অলক্ষ্য অন্তর্ধান জানিতে পারিলেন না। প্রায় 3 ঘটিকা মহা উৎসাহে খেলা চলিবার পর বাজি শেষ হইল। পরম ভট্টারক শ্রীমন মহারাজ স্কন্দ পরাজিত হইলেন। রট্টা করতালি দিয়া হাসিয়া উঠিল। স্কন্দ বলিলেন, রট্টা যশোধরা, আমি তোমার নিকট পরাজয় স্বীকার করিলাম। এখন কি পণ লইবে লও। দণ্ড মুকুট ছত্র সিংহাসন সমস্তই লইতে পার। রট্টা বলিল, না মহারাজ, অত স্পর্ধা আমার নাই। আমার ক্ষুদ্র পণ যথাসময়ে যাচনা করিব। স্কন্দ কিয়ৎকাল রট্টার মুখের পানে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে বলিলেন, ভাবিয়াছিলাম পাশায় বাজিতে তোমার নিকট হইতে এক অমূল্য বস্তু জিতিয়া লইব, কিন্তু তাহা হইল না। এখন নিতান্ত দিনভাবে তোমার নিকট ভিক্ষা চাওয়া ছাড়া অন্য পথ নাই। তুমি ভিক্ষা দিবে কি? স্কন্দ যে কথা বলিতে উদ্যত হইয়াছেন তাহা রট্টার অপ্রত্যাশিত নয়। তবু তাহার হৃৎপিণ্ড দুরু দুরু করিয়া উঠিল। সে ক্ষীণকণ্ঠে বলিল, আদেশ করুন আর্য। স্কন্দ বলিলেন, আমার বয়স 50 বৎসর, কিন্তু আমি বিবাহ করি নাই। বিবাহের প্রয়োজন কোনো দিন অনুভব করি নাই। এইরূপ নিঃসঙ্গভাবেই জীবন কাটিয়া যাইবে ভাবিয়াছিলাম, কিন্তু তোমাকে দেখিয়া, তোমার পরিচয় পাইয়া তোমাকে জীবন সঙ্গিনী করিবার ইচ্ছা হইয়াছি। স্কন্দ এইটুকু বলিয়া নীরব হইলেন। রট্টাও দীর্ঘকাল নতমুখে নির্বাক রহিল। তারপর অতি কষ্টে স্খলিত বাক সংযত করিয়া বলিল, দেব, আমি এই সৌভাগ্যের যোগ্য নই, আমাকে ক্ষমা করুন। স্কন্দের চোখে ব্যথাবিদ্ধ বিস্ময় ফুটিয়া উঠিল। তুমি আমাকে প্রত্যাখ্যান করিতেছ? সজল চক্ষু তুলিয়া রট্টা বলিল, মহারাজ, আপনি অসীম শক্তিধর, সমুদ্র মেঘলা আর্যভূমির অধীশ্বর। কেবল এই তুচ্ছ নারী দেহ লইয়া সন্তুষ্ট হইবেন? তীক্ষ্ণ চক্ষে রট্টার মুখ নিরীক্ষণ করিয়া স্কন্দ বলিলেন, না, তোমার দেহ মন দুই আমার কাম্য। যদি হৃদয় না পাই, দেহে আমার প্রয়োজন নাই। এই বয়সে প্রাণশূন্য নারী দেহ বহন করিয়া বেড়াইতে পারিব না। গলদস্রু নেত্রা রট্টা কৃতাঞ্জলি হইয়া বলিল, রাজাধিরাজ, তবে মার্জনা করুন। হৃদয় দিবার অধিকার আমার নাই। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া স্কন্দ বলিলেন, অন্যকে হৃদয় অর্পণ করিয়াছ? রট্টা মুখ অবনত করিল। পুষ্পের মর্মকোষে সঞ্চিত শিশির বিন্দুর ন্যায় কয়েক ফোঁটা অশ্রু ঝরিয়া তাহার বক্ষে পড়িল। দীর্ঘকাল উভয়ে নীরব। স্কন্দ ভূমিতে এক হস্ত রাখিয়া অক্ষবাটের দিকে চাহিয়া আছেন। তাহার মুখে বিচিত্র ভাব ব্যঞ্জনা পরিস্ফুট হইয়া আবার মিলিয়া যাইতেছে। শেষে তিনি একটি গভীর নিঃশ্বাস ফেলিলেন। তাহার অধরে ক্ষীণ হাসি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, কিছুক্ষণ পূর্বে আমি বলিয়াছিলাম, পুরুষকার দ্বারা অপ্রাপ্য বস্তুও লাভ করা যায়। ভুল বলিয়াছিলাম। ভাগ্যই বলবান। কিন্তু তুমি ধন্য, ধন্য তোমার প্রেম। তোমার প্রেম পাইলাম না, এ ক্ষোভ মরিলেও যাইবে না। রট্টা সংকুচিত হইয়া বসিয়া রহিল, কথা বলিতে পারিল না। স্কন্দ আবার বলিলেন, যাহাকে তুমি হৃদয় দান করিয়াছ, সে যেই হোক, আমার অপেক্ষা ভাগ্যবান। তুমি বুদ্ধিমতী, তোমাকে প্রলোভন দেখাইব না, বলপূর্বক তোমাকে গ্রহণ করিবার চেষ্টাও করিব না। দীর্ঘকাল বলের চর্চা করিয়া দেখিয়াছি, বলের দ্বারা হৃদয় জয় করা যায় না। তুমি কাঁদিও না, আমি কখনো পরশ হরণ করি নাই, আজও তাহা করিব না। তোমার নিকট একটি প্রার্থনা, আমাকে ভুলিও না। আমি যখন ইহলোকে থাকিব না, তখনও আমাকে মনে রাখিও। স্কন্দের পদস্পর্শে স্পর্শ করিয়া বাষ্পাকুল কণ্ঠে রট্টা বলিল, দেব, যতদিন বাঁচিয়া থাকিব, আমার হৃদয় মন্দিরে আপনার মূর্তি দেবতার ন্যায় পূজা পাইবে। স্কন্দ রট্টার মস্তক স্পর্শ করিয়া বলিলেন, সুখী হও। স্কন্দের শিবিরে যখন এই দৃশ্যের অভিনয় হইতেছিল, সেই সময় চিত্রক ও গুলিকবর্মা দলবল লইয়া চষ্টন দুর্গের সম্মুখে উপস্থিত হইল। দিবা তখন এক পাদ অবশিষ্ট আছে।
বন্ধুরা, আশা করছি উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেনই। যদি খারাপও লাগে তাও কমেন্টের মাধ্যমে আমায় জানান। আপনার মতামত পরবর্তী পর্বকে আরও মূল্যবান করে তুলতে আমায় সহায়তা করবে। আজ এ পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হবে দ্য স্টোরি টেলার অয়ন খুব শীঘ্রই। নমস্কার।